নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির দাবি, গত 4 বছরে তালিবান সরকার তাদের দেশের সব জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করেছে। এই প্রসঙ্গে পাকিস্তানকে একই পথে হাঁটার বার্তা দিয়েছেন মুক্তাকি। চীনের সমস্ত পণ্যের ওপর আচমকা 100% শুল্ক আরোপ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি কথা ঘোষণা করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল, তবে সব সেনা সরিয়ে নেওয়া হবে না, এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা ইসরায়েলে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ পৌঁছালো পাকিস্তানে। সেদেশের ইসলামী রাজনৈতিক দল তেহরিকে লাব্বাইক পাকিস্তানের কয়েক লাখ সমর্থক শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নামলেন। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির দাবি, গত 4 বছরে তালিবান সরকার তাদের দেশের সব জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করেছে। এই প্রসঙ্গে পাকিস্তানকে একই পথে হাঁটার বার্তাও দিয়েছেন মুক্তাকি। আফগানিস্তানের মাটিতে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর জায়গা নেই। 2021 সালের আগে যে চিত্র ছিল তা পাল্টেছে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির দাবি, গত 4 বছরে তালিবান সরকার তাদের দেশে সব জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করেছে। সেই পথ সব দেশকে অনুসরণ করার বার্তা দিয়েছেন মুক্তাকি। 6 দিনের ভারত সফরে শুক্রবারই নয়াদিল্লিতে পা রেখেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। তারপরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপরে এক সাংবাদিক বৈঠকে লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীকে আফগানিস্তান থেকে বিতাড়নের প্রসঙ্গ তোলেন মুক্তাকি। তার দাবি, 2021 সালে যে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম, সেই আফগানিস্তান বদলে গিয়েছে। মুক্তাকির পরামর্শ, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আফগানিস্তান যে ব্যবস্থা নিয়েছে তা অনুসরণ করা উচিত অন্য দেশগুলিরও। সন্ত্রাসবাদ দমন নিয়ে কোনো দেশের নাম করেননি মুক্তাকি, তবে অনেকের মতে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর নিশানায় রয়েছে পাকিস্তান। শুক্রবার পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এর তরফে আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে 30 জন টিটিপি বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে। জয়শঙ্করের পাশে বসে সেই হামলার প্রসঙ্গ তুলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। তার দাবি, আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের এই ধরনের কাজকে আমরা ভুল বলে মনে করি। এইভাবে সমস্যার সমাধান হয় না। আমরা আলোচনার জন্য উন্মুক্ত। তারপরেই পাকিস্তানকে সরাসরি নিশানা করে মুক্তাকি বলেন, ওদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করা উচিত। 40 বছর পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। উন্নতির পথে হাঁটছে আফগানিস্তান। কারো এতে সমস্যা হওয়ার কথা নয়। আফগানিস্তান এখন একটি স্বাধীন জাতি। আমাদের দেশে যদি শান্তি থাকে তবে কেন মানুষ সমস্যায় পড়বেন? তার সতর্কবার্তা, আফগানদের সাহস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। কেউ যদি এটা করতে চায় তবে তাদের সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং নেটোকে জিজ্ঞাসা করা উচিত। তারা ব্যাখ্যা করবে যে আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয়। মুক্তাকির দাবি, কাবুলও চায় ইসলামাবাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক করতে, কিন্তু তা কখনোই একতরফা হতে পারে না। ভারতের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কের উন্নতির কথাও জানান মুক্তাকি। ভূমিকম্পের জেরে বিধ্বস্ত আফগানিস্তানের জন্য ভারত যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই জন্য নয়াদিল্লির প্রশংসা করেন তিনি। তার কথায়, আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্যের ভিত্তিতে সম্পর্কের উন্নতি চায়। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কথা উল্লেখ করেন মুক্তাকি। তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের উচিত আমেরিকার সঙ্গে যৌথ আলোচনা করা। গৃহযুদ্ধের মাধ্যমে 2021 সালের 15 আগস্ট কাবুলে ক্ষমতা দখলের পরে এই প্রথম কোনো প্রথম সারির তালিবান নেতা ভারতে এলেন। কাবুলের তালিবান শাসকের সঙ্গে সখ্য বাড়ানোর বার্তা গোড়া থেকেই দিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। আফগানিস্তানের নানা বিপদে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। 2021 সালের 15 আগস্ট তালিবান ফের ক্ষমতা দখল করলে আনুষ্ঠানিকভাবে তেমনটা করা হয়নি। ভারতীয় কূটনীতিকদের ফেরত আনা হলেও কয়েক মাসের মধ্যে একটি টেকনিক্যাল টিম পাঠানো হয়েছিল। সেই দলই ভারতীয় দূতাবাসের দৈনন্দিন কার্যকলাপ চালাচ্ছিল।
2023 সালের গোড়া থেকে তালিবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করেছিল ভারত। শুক্রবার কাবুলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় দূতাবাস চালু করার কথা ঘোষণা করেন জয়শঙ্কর। তিনি বলেন, কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। শুধু তাই নয়, তিনি আরও জানান, আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারতের সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানের মাটি কোনো অবস্থাতেই ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না বলে শুক্রবার তালিবান বিদেশমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন জয়শঙ্করকে। অনেকের মতে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালিবান শাসকদের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে নতুন পন্থা অবলম্বন করতে চলেছে ভারত। শত্রুর শত্রু আমার মিত্র, এই পথে হেঁটে ইসলামাবাদকে চাপে রাখতে চায় নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের সমস্ত পণ্যের উপর আচমকা 100% শুল্ক আরোপ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি একথা ঘোষণাও করেছেন। চীনের ওপর সমস্ত পণ্যের ওপর আচমকা 100% শুল্ক আরোপ করে দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজ মাধ্যমে তিনি এই কথা ঘোষণা করেছেন। চলতি মাসের শেষের দিকে কোরিয়ার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল। সেই বৈঠক বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ট্রাম্পের ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে শুল্ক নিয়ে একাধিকবার সংঘাত হয়েছে। সাময়িকভাবে শুল্ক যুদ্ধে বিরতি চলছিল। বর্তমানে চীনের উপরে মার্কিন শুল্কের পরিমাণ 30%। আবার মার্কিন পণ্যের উপর চীন নেয় 10% শুল্ক। ট্রাম্পের শনিবারের ঘোষণার পর চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে 130%। ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে যা শুল্ক রয়েছে তার উপর অতিরিক্ত হিসেবে 100% শুল্ক আরোপিত হবে। চীনের বিরুদ্ধে সারা বিশ্বের বাণিজ্যে রফতানি নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে ট্রাম্প। অভিযোগ, বাণিজ্যিক সঙ্গী সকল দেশকে জিনপিং রফতানি নিয়ন্ত্রণের চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, বিরল খনিজের রফতানি নিয়ন্ত্রণ করতে চলেছে বেজিং। এতেই চটেছেন ট্রাম্প। বিরল খনিজের ভাণ্ডারে চীন যথেষ্ট সমৃদ্ধ। সারা পৃথিবীতে এই খনিজের চাহিদা প্রচুর। স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি, যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম, বিবিধ ক্ষেত্রে বিরল খনিজ প্রয়োজন। তার রফতানিতে হ্রাস টানায় ক্ষুব্ধ ট্রাম্প। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, চীন বাণিজ্যর ক্ষেত্রে একটা অস্বাভাবিক আগ্রাসী নীতি নিয়েছে। সারা বিশ্বে ওরা চিঠি পাঠিয়ে জানিয়েছে, 1 নভেম্বর থেকে বড় মাপের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ওরা যা যা পণ্য তৈরি করে প্রায় সবেতেই রফতানি নিয়ন্ত্রণে নীতি প্রযুক্ত হচ্ছে। এতে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ব্যতিক্রম নেই। আন্তর্জাতিক বাণিজ্যে এই ধরনের কথা আগে কখনো শোনা যায়নি। চীনের এই পদক্ষেপ পাল্টা হিসেবে আমেরিকা তাদের পণ্যের ওপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করতে চলেছে, জানিয়েছেন ট্রাম্প। নতুন শুল্ক কার্যকর হবে 1 নভেম্বর থেকে। ট্রাম্প এই কথা জানিয়েছে তার এই পদক্ষেপের পর চীন যদি পাল্টা আবার কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে শুল্ক 1 নভেম্বরের আগে কার্যকর হয়ে যেতে পারে। এই বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে। এছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর 1 নভেম্বর থেকে আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ নীতি আরোপ করবে ঘোষণা করেছে ট্রাম্প। সবশেষে তিনি লিখেছেন, আমি ভাবতেই পারছি না চীন এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু ওরা এটা করেছে এবং বাকিটা ইতিহাস। দ্বিতীয়বার আমেরিকার কুর্সিতে বসার পর বাণিজ্যিক শুল্ককেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প। বিভিন্ন দেশের ওপরে পারস্পরিক শুল্ক আরোপ করেছেন। দাবি, এর ফলে বিশ্ব বাণিজ্যে চালকের আসনে রয়েছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যেও চড়া শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বর্তমানে 50% হারে শুল্ক নেওয়া হয় ভারতীয় পণ্য থেকে। এতদিন এটাই ছিল আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্ক, যা কেবল ভারত এবং ব্রাজিলের ওপর প্রযোজ্য ছিল। এবার চীনের ওপর মার্কিন শুল্কের পরিমাণ এক লাফে হয়ে গেল 130%। হাই নিউজ নেটওয়ার্ক। নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার দলনেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে ফোনে কথা হয়েছে ট্রাম্পের। ট্রাম্পের দাবি, পুরস্কার জেতার পরেই মারিয়া তাকে ফোন করেছিলেন। ফোনে জানিয়েছেন ট্রাম্পের সম্মানে তিনি এই পুরস্কার গ্রহণ করছেন।
নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদোকে একাধিক কাজে সাহায্য করেছেন দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ফোনে কথা হয়েছে মারিয়ার। দাবি, পুরস্কার জেতার পরেই মারিয়া তাকে ফোন করেছিলেন। ফোনে জানিয়েছেন ট্রাম্পের সম্মানে তিনি এই পুরস্কার গ্রহণ করছেন। এমনকি এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন ট্রাম্প, স্বীকার করেছেন মারিয়া। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার জয়ীর নাম ঘোষণা হওয়ার পর হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মারিয়ার সঙ্গে এই ফোনালাপ ফাঁস করেছেন ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কারের জন্য এবছর মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। সেই তালিকায় ছিলেন ট্রাম্প। একাধিকবার তিনি দাবি করেছেন এই পুরস্কার তার প্রাপ্য, কারণ তিনি দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় এসে গত কয়েক মাসে পরপর 7টি যুদ্ধ থামিয়েছেন। শেষ পর্যন্ত ট্রাম্পকে পুরস্কার দেওয়া হয়নি। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী। নোবেল কমিটি জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দল এককালে দ্বিধা বিভক্ত ছিল। তাদের একত্রিত করার কৃতিত্ব মারিয়ার, তাই তাকে শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। এই ঘোষণার পর ট্রাম্প বলেন, নোবেল শান্তি পুরস্কার যে পেয়েছে সে আমাকে ফোন করেছিল, বলেছে আমি এটা আপনার সম্মানেই গ্রহণ করছি, কারণ আপনি এর যোগ্য দাবিদার ছিলেন। ট্রাম্প দাবি করেছেন দীর্ঘদিন ধরেই মারিয়াকে তিনি নানা কাজে সাহায্য করে আসছেন। মারিয়া পুরস্কার পাওয়ায় তিনি খুশি। তার কথায়, আমি তো বলিনি আমাকে পুরস্কার দাও, ভেবেছিলাম ও পেতে পারে। আমি অনেক দিন ধরে ওকে সাহায্য করে আসছি। ভেনেজুয়েলার বিপর্যয়ের সময় ওদের অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি, কারণ আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি। নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন মারিয়া। জয়ী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমরা জয়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, আর আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমেরিকার জনগণকে এবং দক্ষিণ আমেরিকার মানুষকে। সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিকে আমাদের বন্ধু হিসেবে দরকার। ভেনেজুয়েলার জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি এই পুরস্কার উৎসর্গ করছি। তবে ট্রাম্পকে ফোন করার কথা কিছু বলেননি মারিয়া। ট্রাম্প দাবি করেছিলেন 7টি যুদ্ধ থামানোর জন্য তার 7টি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এমনকি শুক্রবার জয়ীর নাম ঘোষণার আগে তিনি দাবি করেন পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু না করেই পুরস্কার পেয়েছিলেন, তাই 7 যুদ্ধ থামানোর পর তারও তা পাওয়া উচিত। কোন 7 যুদ্ধ, কোথায় কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছে তার তালিকাও তুলে ধরেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কোসোভো, সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, রোয়ান্ডা, কঙ্গোর মতো সংঘাত। ভারত ও পাকিস্তানের মধ্যে গত মে মাসে যে সংঘর্ষ বেঁধেছিল তাও ট্রাম্প থামিয়েছেন বলে দাবি করেন তিনি, যদিও ভারত সরকার সেই দাবি উড়িয়ে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নোবেল ফসকে যাওয়ায় কার্যত শোকের ছায়া নেমেছে হোয়াইট হাউসে। এই দুঃখের দিনে এবার ট্রাম্পের পাশে দাঁড়িয়ে কার্যত সান্ত্বনা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নোবেল ফসকে যাওয়ায় কার্যত শোকের ছায়া নেমেছে হোয়াইট হাউসে। এই দুঃখের দিনে এবার ট্রাম্পের পাশে দাঁড়িয়ে কার্যত সান্ত্বনা দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্পের পক্ষ নিয়ে তিনি জানালেন, ডোনাল্ড ট্রাম্প শান্তির জন্য অনেক কিছু করেছেন। গাজায় ট্রাম্পের শান্তি প্রকল্পের উদাহরণ টেনে পুতিন জানালেন, যদি তার পরিকল্পনা সফল হয় তবে নিঃসন্দেহে এটি হবে এক ঐতিহাসিক পদক্ষেপ। ডোনাল্ড ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পান তার জন্য অনেক আগেই নোবেল কমিটির কাছে প্রস্তাব পেশ করেছিলেন পুতিন। তবে শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর দেখা যায় 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। এই নোবেল পাওয়ার কয়েক ঘন্টা পর পুতিন জানান, ট্রাম্প শান্তির জন্য অনেক কিছু করেছেন, মধ্যপ্রাচ্য তার অন্যতম উদাহরণ। শুধু তাই নয়, নোবেল কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে পুতিন বলেন, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে নোবেল কমিটি এমন ব্যক্তিদের পুরস্কার দিয়েছেন যারা শান্তির জন্য আদেও কিছু করেননি। এই ধরনের ঘটনা নোবেলের মতো মহৎ পুরস্কারের মর্যাদা নষ্ট করে। তবে একই প্রসঙ্গে পুতিন এটাও জানান, আমি জানি না ট্রাম্প এই পুরস্কারের যোগ্য কিনা। অন্যদিকে ট্রাম্প নোবেল না পাওয়ায় এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউ। তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প
শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং অসহায় মানুষের প্রাণ বাঁচানোর কাজ আগের মতোই জারি রাখবেন। তার মধ্যে মানবিক হৃদয়ও রয়েছে। তার মতো ব্যক্তি আর কখনো আসবে না, যিনি মনের জোরে পাহাড় সরাতে পারেন। এরপর তিনি লেখেন, নোবেল কমিটি আসলে শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। তবে হোয়াইট হাউস নোবেল শান্তি পুরস্কারের রাজনীতি দেখলেও বাস্তবে বলছে চলতি বছরে ট্রাম্প নোবেল না পাওয়ার নেপথ্যে একাধিক কারণ ছিল। তিনি এই পুরস্কারের যোগ্য কিনা তা পরের বিষয়, তবে একাধিক নিয়মে গেরো ছিল। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চলতি বছরের 19 জানুয়ারি। সেই দিন নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমার সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত ছিল। মনোনয়ন নেওয়া হয়েছে 338 জনের, অর্থাৎ দায়িত্ব গ্রহণের মাত্রা 12 দিন পর বন্ধ হয় মনোনয়নের প্রক্রিয়া। এই সময়ের মধ্যে বিশ্ব শান্তির লক্ষ্যে কোনো কৃতিত্ব নেই ট্রাম্পের। তাছাড়া নোবেল কমিটির নিয়ম অনুযায়ী 2025 সালে যারা নোবেল পুরস্কার পাচ্ছে তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে 2024 সালের কাজের ভিত্তিতে। সেই নিয়মেও যোগ্য ছিল না ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল, তবে সব সেনা সরিয়ে নেওয়া হবে না, এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনা থাকবে। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল, তবে সব সেনা সরিয়ে নেওয়া হবে না। শুক্রবার দুপুরে এমনই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেন পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল তাও জানান তিনি। তার দাবি, প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনা থাকবে। হামাসের উপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ, জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় শান্তি ফেরানোর জন্য 20 দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাব নেতানিয়াহু এবং হামাসকে দেখানো হয়েছিল। যুদ্ধজান দুই পক্ষই ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তে রাজি হয়েছে। পণবন্দীদের ইসরায়েল ফেরানোর পরিবর্তে নেতানিয়াহু মুক্তি দেবেন ইসরায়েলের জেলে বন্দী প্যালেস্টাইনিদের। এছাড়া গাজা থেকে সেনাও প্রত্যাহার করে নেবেন। আপাতত এই চুক্তি অনুযায়ী কাজ শুরু হয়েছে, তবে সব সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েল মন্ত্রিসভার বৈঠকের পর এমনই জানালেন নেতানিয়াহু। তিনি আশ্বাস দেন, আগামী দিনে সব পণবন্দী ফিরে আসবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণা শান্তি প্রস্তাবে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েও সন্দিহান অনেকেই। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে সংঘাত চলছে। গাজায় যে যুদ্ধ চলছে তাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকেই পণবন্দী। ইসরায়েল এবং হামাস দুই পক্ষই পণবন্দীদের মুক্তির দাবি জানিয়ে আসছে। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইসরায়েল হামাস সংঘাত বন্ধের কথা বলে আসছিলেন ট্রাম্প। যদিও এতদিন কোনো রফা সূত্রপাত হয়নি, তারপরেই সম্প্রতি হামাসকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট 20 দফা প্রস্তাব দেন। ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবে সায় দিলেও নীরব ছিল হামাস। পরে তারা ট্রাম্পের প্রস্তাব আংশিক সমর্থন করে, তবে ট্রাম্পের শর্ত মেনে নিলেও সম্পূর্ণ প্রস্তাবে এখনও রাজি হয়নি হামাস। ফলে এখনও জট পুরো কাটেনি। হাই নিউজ নেটওয়ার্ক। অচলাবস্থা চরম আকার নিয়েছে ফ্রান্সে। এই পরিস্থিতিতে সেবাস্তিয়ান লেকনুরকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিদ্রোহের আগুনে জ্বলছে গোটা ফ্রান্স। অচলাবস্থা চরম আকার নিয়েছে দেশটিতে। এই পরিস্থিতিতে সেবাস্তিয়ান লেকনুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জনবিক্ষোভের জেরে মন্ত্রিসভা গঠনের মাত্র কয়েক ঘণ্টা পরেই ইস্তফা দিয়েছিলেন লেকনু, কিন্তু তাকেই ফের মসনদে ফিরিয়ে ম্যাক্রো নির্দেশ দিলেন নতুন মন্ত্রিসভা গঠন করে বছরের শেষে বাজেট পেশ করার। এলিসি প্যালেসের আশা, এবার রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে সে দেশে। 2024 সালের জুন মাস থেকেই ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছে, আর সেই সময় ম্যাক্রো পার্লামেন্ট ভেঙে দেন, আর তার ফলে আকস্মিক নির্বাচনের মধ্যে যেতে হয় দেশকে। সেই থেকেই অস্থিরতা চলছে। 2 বছরে 4 বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে সম্প্রতি রাজধানী প্যারিসের রাজপথে নেমেছিল হাজার হাজার মানুষ। সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা।
শহর জুড়ে চলে অগ্নিকাণ্ড। বিক্ষোভ থামাতে বহু মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি চলে লাঠিচার্জ। দেশের অচলাবস্থার পরিস্থিতিতে মন্ত্রিসভা গঠনের মাত্র কয়েক ঘন্টা পরে ইস্তফা দেন সেবাস্তিয়ান লেকনু। সব মিলিয়ে 2 বছরে 5 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু এবার সেই লেকনুকেই মসনদে ফিরিয়ে এনে রাজনৈতিক অস্থিরতা কাটাতে চাইছেন ম্যাক্রো। লেকনুর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঁসোয়া বেরু। তার মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন লেকনু। 8 সেপ্টেম্বর বেরু অনাস্থা ভোটের হারের পর লেকনুকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। যদিও পদে বসার পর 1 মাস পার হওয়ার আগেই পদ ছাড়তে হয়েছিল তাকে। জানা যাচ্ছে সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে লেকনুর। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে সেই সময় কি এমন আলোচনা হলো যার জেরে পদ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে, তা অবশ্য জানা যায়নি। এবার সেই লেকনুকেই ফেরালেন ম্যাক্রো। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদের আজ পৌঁছালো পাকিস্তানে। সে দেশের ইসলামী রাজনৈতিক দল তেহরিকে লাব্বাইক পাকিস্তানের কয়েক লাখ সমর্থক শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নামলেন। গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ পৌঁছলো পাকিস্তানে। সে দেশের ইসলামিক রাজনৈতিক দল তেহরিক লাব্বাইক পাকিস্তানের কয়েক লাখ সমর্থক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নামলেন। শুধু তাই নয়, শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধেও অভিযোগ আঙুল তুলছে টিএলপি। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাতের পুতুল হয়ে গিয়েছে পাকিস্তান সরকার এবং পাক সেনাপ্রধান আসিম মুনির। শুক্রবার সকাল থেকে রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানে আরও এক শহর রাওয়ালপিন্ডির রাস্তায় কয়েক লাখ টিএলপি সমর্থক প্রতিবাদে মিছিলে নামায় পুরো রাস্তা বন্ধ হয়ে যায় 2 শহরের। ইসলামাবাদে কয়েক হাজার সমর্থক মার্কিন দূতাবাসে ঘেরাওয়ের চেষ্টাও করে। বিশাল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দূতাবাস ঘিরে রেখেছিল। টিএলপির সমর্থকেরা দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ। 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন বলছে 2 শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ফৈজাবাদ থেকে আরও একটি ইসলামিক দল আকসা মিলিয়ন মার্চ মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতে পারে। এই খবর পাওয়ার পরেই ইসলামাবাদের মূল এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি বন্ধ করে দেয় প্রশাসন। পাক সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে লাহোরের টিএলপি সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত অনেক। তবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোর এই বিক্ষোভে মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজন টিএলপি নেতা সহ মোট 280 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশের অন্য প্রান্তেও বিক্ষোভের আঁচ ছড়াচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের 2 শহরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টিএলপি হল তেহরিক লাব্বাইক ইয়া রসুল আল্লাহর রাজনৈতিক শাখা। প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সবর হয়েছে তারা। শুধু তাই নয়, পাক সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে টিএলপি। তারপরই তারা মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার কয়েক লক্ষ টিএলপি সমর্থক ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরের রাস্তায় নামে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখানেই শেষ করছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।